ছাগলের যে শরীরের মধ্যে হচ্ছে এটা ফিমেল ছাগল, এটাকে বলা হচ্ছে এয়ার ভ্যান। এই গলার দুদিকে আছে জুগুলার ভ্যান, আর এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল ভ্যান বা মিল্কিং ভ্যান। তাহলে কটা ভ্যান হলো? তিনটা। কি করে? দুই। জুগুলার ভ্যান দুটো, এয়ার ভ্যান দুটো, চারটা। মিল্কিং ভ্যান দুটো, ছটা ভ্যান থাকে ফিমেলের। আর মেলের কটা থাকে? চারটা। দুটো এয়ার ভ্যান, দুটো জুগুলার ভ্যান, দুটো এয়ার ভ্যান, দুটো জুগুলার ভ্যান। এটাকে বলে লোয়ার অ্যাবডোমিনাল ভ্যান অথবা মিল্কিং ভ্যান। এয়ার ভ্যান, জুগুলার ভ্যান মনে থাকবে। মিল্কিং ভ্যান বা লোয়ার অ্যাবডোমিনাল ভ্যান, এয়ার ভ্যান, জুগুলার ভ্যান। স্যালাইন কোথায় দেবো আমরা? জুগুলার ভ্যানে, কারণ এই ভ্যানটা সব থেকে মোটা। ঠিক আছে, এই ভ্যানটা মোটা, আমাদেরকে ছুঁচ ঢোকাতে সুবিধা হবে। আর জুগুলার ভ্যানে আমাদেরকে যে কোনো আইভি ইঞ্জেকশন, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি ভিটামিন অথবা আইভি ফ্লুইড মানে স্যালাইন এই জুগুলার ভ্যানে দিতে হবে। আমাদের ফার্মে যদি 40-50টা ফিমেল ছাগল থাকে, তাদেরকে যখন আমরা ভ্যাকসিনেশন করব, প্রত্যেকটা ছাগলের জন্য কানে ট্যাগ থাকে। সেই ট্যাগ অনুসারে আমরা পুরো ফার্মের ডেটা ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, ছাগল তিলকাবে, চোখ কানা হয়ে যাবে। পায়খানার রাস্তায় ঢুকিয়ে এইভাবে রেকটামের ওয়ালে টাচ করে রাখবেন। টেম্পারেচার কত আছে? 102.4 নর্মাল। ওখানে কত লেখা আছে দেখুন, 102। তাহলে টেম্পারেচার নর্মাল আছে, 102.4 নর্মাল। তাহলে আমরা টেম্পারেচার কত পেলাম? ঠিক আছে, আমরা চেক করলাম ছাগলের টেম্পারেচার নর্মাল, খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, তাহলে সবগুলোই আমরা এর সুস্থ, যেগুলো নর্মাল আমরা ডায়াগনোসিসের যে নিয়মগুলো বলেছি বা লিখিয়ে দিয়েছি, সবগুলো এর দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করছে, টেম্পারেচার নর্মাল আছে। ঠিক আছে, মুখের মধ্যে কোনো ঘা নেই, জিভে কোনো ঘা নেই। জিভের ঘা দেখতে হলে এখানে মাড়ির লক থাকে, এখানটায় লক আছে। ঠিক আছে, এখানে প্রেস করবেন, ও হাঁ করবে। ঠিক আছে, দেখুন জিভে কোনো ঘা আছে। পিপিআর এর ক্ষেত্রে ঘাটা কোথায় হয়? স্টার্টিং এ যখন পিপিআরটা শুরু হয়, ঘাটা হবে এইখানে নিচে দিয়ে দেন, এর পাশে। এখানটাই চেক করব তো, নিউমোনিয়ার জন্য দিতে পারেন, এদিকেও দিতে পারেন। নিউমোনিয়ার জন্য চেক করব এখানটাই তো, এই পাছার পাশে। আচ্ছা, পাটা যেখানে উপরে, পাটা শেষ হচ্ছে আর কি, পাছার উপরে না শেষে? স্যার স্যার বলছি পা যেখানে শেষ হচ্ছে তার 4 ইঞ্চি উপরে। এখানে স্টেথোস্কোপটা দেব তো আমি করব। টেম্পারেচার হলো, নাড়ির গতি হলো, শ্বাস প্রশ্বাস হলো, এটা হচ্ছে পিএইচ চেক করব। এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। চাল, গম, ভুট্টা, বাজরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার। 5-এর নিচে গেলে চাল, গম, ভুট্টা, বাজরা ইত্যাদি কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি খেয়ে নিয়েছে। কোনো খামারি কিছু বুঝতে পারছে না কি লুসান আলফা আলফা, নাহলে বর্ষিম, নাহলে ধনচে। ঠিক আছে, হাই প্রোটিন যুক্ত ঘাস বেশি খেয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, কালকে যেটা বলছেন। হ্যাঁ, রুমেনের পিএইচ চেক করবো আমরা। কার পিএইচ? রুমেনের। তাহলে রুমেন কোন দিকে থাকে? বাঁ দিকে। তাহলে এটা আমাদের একটা নতুন নিডল, 5 ml এর ডিসপোজাল সিরিঞ্জ। একে বলে ডিসপোজাল সিরিঞ্জ। সিরিঞ্জ বলে এটা হচ্ছে নিডল। এটা হচ্ছে 16 নম্বরের নিডল। 16। ঠিক আছে, এখান থেকে একটা আমরা পিএইচ পেপার নিলাম, এখান থেকে ছিলে নিলাম, এটা হাতে এভাবে ধরে রাখবো। ঠিক আছে, দিয়ে এটাকে আমরা রুমেনে পুশ করবো। এই যে রুমেনের গর্ত, এখান থেকে 4 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে 4 ইঞ্চি এই যে গর্তটা, এখান থেকে 4 ইঞ্চি আপনার দূরে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে রুমেন। ধরে রাখো, ধরে গেছি। একটু 1 ফোঁটা 2 ফোঁটা এলেই আমাদের কাজ হয়ে যাবে। ও, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। কত আসছে পিএইচ? 7, 6-7-এর মাঝামাঝি। ঠিক আছে, হ্যাঁ মাঝামাঝি। তাহলে এর পিএইচ নর্মাল আছে। কি হচ্ছে? এখানে হাতটা রাখবেন, সবাই টানুন এরকম 2 ml।
কার আগে প্রথম কাজ হচ্ছে ইঞ্জেকশনের নিডলটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে মুছে দিতে হবে, ঠিক আছে। সার্জিক্যাল স্প্রিট অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল তো একই জিনিস। বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া যাতে ভিতরে রক্তের মধ্যে না যায়। এই হচ্ছে পজিশন, বুঝতে পারলেন? অনেক জায়গা আছে যেখানে খুশি ইঞ্জেকশন পুশ করতে পারে। দেখুন, ভালো করে লক্ষ্য রাখবেন। এটা ধরুন, এটা হচ্ছে জুগলার ভেন, বুঝতে পারলেন? এই যে মোটা যে ভেনটা, এটা হচ্ছে জুগলার ভেন, আর এখান থেকে একটা ফেসিয়াল ভেন আছে। তো বাকি এই যে আমরা যেখানে মার্কিং করেছি, এখানে কোনো ভেন আছে? না, বেশি কোনো শিরা নেই। অনেকে কি করে, ছাগলকে ইঞ্জেকশন দেয় এইদিকে। 90% যে লোকগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে যারা চিকিৎসা করে, তারা কোথায় ইঞ্জেকশন দেয়? পিছন দিকে। পেছনে কতগুলো নার্ভ আছে দেখুন, অনেক। এগুলোকে বলে সাইটিক নার্ভ। এই নার্ভে যদি কোনো কারণে ইঞ্জেকশন পুশ হয়ে যায়, তাহলে ছাগলটা খোড়া হয়ে যাবে, ঠিক আছে। এই সামনের দিকে থাকে রেডিয়াল ভেন, এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা ওদিকেও আছে, আর এখানে একটা ভেন থাকে, এটাকে বলে রেডিয়াল ভেন। তো এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই যে লোয়ার অ্যাবডোমিনাল ভেনের কথা বলছিলাম, এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল ভেন। তো আমাদেরকে স্যালাইন চালাতে হয় জুগলার ভেনে, আর ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন দিতে হয় ঠিক ঘাড়ের মাঝামাঝি। এটাকে সরিয়ে নেন। হাজার হাজার ছাগল খরা হয়ে গেছে, আমাদের প্রত্যেকদিন ভিডিও আছে। ইঞ্জেকশন দিয়ে গেছে, তারপর থেকে পা টেনে টেনে চলছে ছাগল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো এখানে যেহেতু কোনো ভ্যান নাই, কোনো শিরা নাই, তো পজিশন বেস্ট হচ্ছে এটা। ছাগলকে এইভাবে ধরতে হবে, এটা ধরুন, ছাগল ছাড়ুন। যখন আপনি ফার্মে একা থাকবেন, একা ইঞ্জেকশন দিবেন, ছাগলকে এখানে ধরবেন, ঠিক আছে। এই যে এটাকে স্যানিটাইজ করে নিয়েছি, যে মার্কিং করা আছে মার্কিংয়ের ঠিক মিডিলে, বুঝতে পারলেন? ঢুকে গেছে। ছাগলের মাংস বেশি আছে বলে আমি ঢুকিয়েছি, যার মাংস কম থাকবে হাফ ঢুকাবেন, হাফ ইঞ্চি। এর মাংস বেশি আছে, আমি 1 ইঞ্চি ঢুকিয়েছি। বাচ্চা হলে কম রাখো। বাচ্চা হলে বাচ্চার নিডিল আলাদা আছে, আমি লাস্টে দেখাবো। এইভাবে ঢুকিয়ে দিলেন। সবসময় নতুন সিরিঞ্জ ব্যবহার করুন, নিডিল। আজকে ইউজ করছি, আজকের জন্য এই সিরিঞ্জটা 24 ঘন্টা চলে যাবে। সিরিঞ্জটা নিডিল প্রত্যেকবার চেঞ্জ করবেন। মেডিসিন চেঞ্জ হলে নিডিল চেঞ্জ হবে। সেপারেট সিরিঞ্জ ফর সেপারেট অ্যানিমেল। গরম জলে ফেলে ধুয়ে নিডিল কাজ না, ওসবের কোনো গল্প নেই। ওটা আগের জন্য। দেখুন, এইভাবে পুশ করবেন, সোজা করে তো একদম। এভাবে থাকবে, হালকা হালকা পুশ হবে। এভাবে বার করে নিয়ে এন্ডো একটা প্যারাসাইট, পেটের ভেতরের এবং বাইরের উকুন আটালি এই ধরনের সমস্যা। তো আমাদের ফার্মে যে সমস্ত ছাগলের উকুন বা আটালি যদি হয়ে যায়, তাহলে কি করতে হবে? তাকে আইভারমেকটিন অথবা ডোরামেকটিন ইঞ্জেকশন করতে হবে। এর ডোজ কত আছে আইভারমেকটিনের? 33 কিলো বডি ওয়েটে 1 ml সাবকাট। সাবকাট মানে সাবকিউটেনিয়াস রুট। আর ডোরামেকটিনের ডোজ হচ্ছে 50 কেজি তে 1 ml, ঠিক আছে, সাবকাট অথবা ইন্ট্রামাসকুলার। ডান দিক অথবা বাঁ দিক, এদিকেও দিতে পারেন অথবা ওদিকেও দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এখানে যে চামড়াটা লুজ আছে, এই চামড়াটা দেওয়ার আগে কি করবেন? সার্জিক্যাল স্প্রিট আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করবেন। বাইরের কোনো ব্যাকটেরিয়া যাতে শরীরের ভিতরে প্রবেশ না করতে পারে।
নিডিল থাকবে এইভাবে, উঁচু। ঠিক আছে, এইভাবে নিডিল থাকবে। এইখানে এই যে মুখটা আছে, হুম। এই ঢাল মুখটা আপনার দিকে থাকবে। এখানে যে গ্রিপ গুলো আছে ইঞ্জেকশনের, এই গ্রিপে আপনাকে এই আঙুলটা চেপে দিতে হবে, ঠিক আছে। এই যে গ্রিপ, হুম। এই যে গ্রিপ গুলো এইভাবে আপনাকে লক করে দিতে হবে, দেখছেন হুম। পুরো বসে গেল। তাহলে এইভাবে আমি পুশ করবো, এইভাবে টানবেন, এইভাবে ও। পুশ করলাম, একটা লেয়ার চলে গেল। হুম। নিচের লেয়ারটা যেন ক্রস না করে, তাহলে মেডিসিনটা নিচে পড়ে যাবে। আপনার হচ্ছে কোথায় যাবে, রেটিকুলামে, রেটিকুলাম থেকে আসবে কোথায়, ওমাজম, তারপরে অ্যাগোমাজম, তারপরে সেখান থেকে তার যে কম্পোজিশন আছে সেটা ব্লাডে যাবে, তারপরে কাজ হবে, বুঝতে পারলেন। সেই জন্য যখনই এমার্জেন্সি কোনো পেশেন্ট হসপিটালে অ্যাডমিট করেন, আগে তাকে কি হয়, স্যালাইনের চ্যালেঞ্জ করে ফাস্ট রিকভারির জন্য। যে ওষুধটা রক্তের মধ্যে ডাইরেক্ট যাচ্ছে তার রিকভারি সবসময় তাড়াতাড়ি হবে, বুঝতে পারলেন। এই জন্য আইভি। তো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আইভি ইঞ্জেকশন কিভাবে দিবেন। জুগলার ভেনে দিতে হয়, একজনকে ছাগলের ভিতরে ঢুকতে হবে, ঢুকো, মুখের নিচে হাত দাও, ধরার যদি ভালোভাবে না ধরা হয় তাহলে আইভি দিতে পারবেন। উপর দিকে তুলুন, বি কমপ্লেক্স। আপনি ছেড়ে দেন, তুলে যান, এই কানটা ধরুন, আরো তুলেন উপরে, তুলে যান। দেখুন কিভাবে ধরবেন, আইভি যখন করবেন কিভাবে ছাগলকে ধরবেন। ধরা যদি ভুল হয় আইভি দিতে অসুবিধা হবে। এই হাতটা নামবে, নামান, নামান, হাত সামনে নিয়ে আসুন, সামনে নিয়ে আসুন, হ্যাঁ। এবার মাথাটাকে এইভাবে ঘুরান, হয়ে গেল। এই যে গর্তটা হয়ে গেল, এই গর্তে এবার আপনি সার্জিক্যাল স্পিড দেবেন। এভাবে যেদিকে গেছে নার্ভ বা ভেন সেদিকে আমাদেরকে নিতে হবে, ঠিক এইভাবে, বুঝতে পারলেন। নিচের দিকে টানবেন, ব্লাড চলে এলো, আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা পজিশনটা ঠিক আছে। হালকা হালকা স্লো আইভি, যখনই আইভি দিবেন খুবই স্লো, হট করে দিয়ে দিলে হার্ট তখন ব্লক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিকটা আছে যখন আমরা ছাগলের নিউমোনিয়া, পিপিআর, ঠিক আছে, এফএমডি, এই যে ধরনের বড় বড় রোগগুলো হয়, খুব 2 দিন 4 দিন ধরে ঠান্ডা লেগে আছে, জ্বর কমছে না, বা পিপিআর এর ক্ষেত্রে আমরা কি করি, সেফালোস্পোরিন গ্রুপের 3rd জেনারেশনের সেফট্রিয়াক্সন, কালকে যেটা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে বললাম, ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক এবং ব্রড স্পেকট্রাম হচ্ছে আপনার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ 2 রকমের ব্যাকটেরিয়ার উপরে এ কাজ করতে পারে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এই ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো, এগুলো কীরকম থাকে, একটা জল থাকে, ঠিক আছে, আর তার সাথে একটা পাউডার থাকে। আমাদেরকে কি করতে হবে, এই জলটাকে সিরিঞ্জে টেনে নিতে হবে, নতুন সিরিঞ্জ। অ্যান্টিবায়োটিক যখনই কোনো ছাগলকে দিবেন, সিরিঞ্জও নতুন লাগবে, নিডিলও নতুন লাগবে, বুঝতে পারলেন। কোনো মেডিসিন টেনেছেন, সেই মেডিসিন টানা অবস্থায় কোনো সিরিঞ্জ এতে পুশ করা যাবে না, বুঝতে পারলেন, তাহলে অ্যান্টিবায়োটিকের কাজ প্রপার হবে না। নতুন সিরিঞ্জ, নতুন নিডিল দিয়ে এই জল টানবেন, দিয়ে এতে ঘুলবেন, খোলা হয়ে গেল, 2 মিনিট রাখতে হবে। এটা পুরো স্বচ্ছ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট, এইরকম পুরো এপার থেকে ওপার দেখতে পাবেন। তারপরে এটাকে আবার পুনরায় ওই সিরিঞ্জে, নতুন নিডিল নতুন সিরিঞ্জে পুরে তারপরে ছাগলকে দিতে হবে। হ্যাঁ, চালানো যাবে, ওইভাবে নয়, হাত নামবে, ওইদিকে মুখ হবে, পুরো মুখ ওইদিকে, হ্যাঁ, এইভাবে ধরবেন, ঠিক আছে। ধরার পরে এটা ছাড়ুন, আমি দেখিয়ে দিচ্ছি, মুখ নামবে, নামান, পুরো নামান, নামান, হ্যাঁ, এইরকম। এই হাতটা এইখানে, ঠিক আছে, এই হাতটা ধরুন সিংয়ে, কানকে নিয়ে সিংটা ধরুন, ব্যাস, ঠিক আছে। এইভাবে ধরবেন, ছবি তুলে নিন, এইভাবে ছাগলকে ধরতে হবে। এই হাতটা আরেকটু নামান, একটু নামান, এই হাত টেনে নামান, মুখটা নামাতে হবে। হ্যাঁ, মুখটা নামাও, নামাও, সোজা হয়ে দাঁড়াও, ছাগলকে ভিতরে রাখো, জেঁকে রাখো, ঠিক
ঠিক আছে, এইভাবে জেঁকে রাখবেন। যদি প্রেগনেন্ট থাকে যতটা সামনে পারবেন সামনে জেঁকে রাখবেন। বুঝতে পারলেন? এই যে ব্লাড চলে এলো, তার মানে আপনার পজিশন ঠিক আছে। যদি না কাটেন ফার্মে কি কি রোগ হবে? ফুট রট আর এফএমডি। এই যে খুরের যে শোলটা দেখতে পাচ্ছেন, এটা গর্ত হয়ে যায় আর এখানে ঘা তৈরি হয়ে যায়, ঠিক আছে, এই উপরে উপরে, এটাকে বলে ফুট রট। এখানে গর্ত হবে আর এদিকে পুরো ফুটটা ঘা হয়ে যাবে, এটাকে বলে ফুট রট। আর এফএমডি কোনটা? এফএমডি হচ্ছে এপিথেলিয়াম টিস্যুতে ঘা হবে। এই যে টিস্যু, এই টিস্যুটাকে বলে এপিথেলিয়াম টিস্যু। এই এপিথেলিয়াম টিস্যুর মাঝামাঝি এটা পোকা হয়ে ঘা হয়ে যাবে। আর এই যে জায়গাগুলো, এই যে পজিশন গুলো, এগুলো পুরো পেকে যাবে। এরকম হাত দিবেন, টপ টপ করবে, রস বেরাবে এখান থেকে। আর ছাগল পা তুলে খড়িয়ে খড়িয়ে হাঁটবে। এটা হচ্ছে এফএমডি। মুখও হয়ে যায় না, ওখানে অন্য কোনো কি আর সেম অন্য নাম হতে পারে? ধরুন ভালো করে ছাগলকে, এটা তো কাটলে কাটে ক্যাস্ট্রেশন, ঠিক আছে। ক্যাস্ট্রেশন কত রকমের হয় বা কত প্রকার বা কি কি পদ্ধতিতে হয়, ঠিক আছে। সার্জিক্যাল ক্যাস্ট্রেশন 2 নম্বরে হচ্ছে পিন হোল ক্যাস্ট্রেশন। 3 নম্বরে হচ্ছে রাবার ব্যান্ড ক্যাস্ট্রেশন। ছবি তুললে লেখা হবে, এখন লিখে তুলে নাম। আর একটা হচ্ছে বাডিজো ক্যাস্ট্রেশন, ঠিক আছে। খাসি করার উদ্দেশ্যটা হচ্ছে যে যে সমস্ত ছাগলগুলো আমরা মার্কেটে মাংসের জন্য সেল করব, তাদের যাতে গ্রোথটা তাড়াতাড়ি হয়। টেস্টিকেলে যে টেস্টোস্টেরন যে হরমোনটা তৈরি হয়, তার ক্ষয়ের জন্য ছাগলের ওজন কমে যায়, ঠিক আছে। একটা পাঁঠার ওজন আর একটা খাসির ওজন সবসময় ডিফারেন্স থাকে। প্লাস একটা টেস্টিকেল থেকে আপনার হচ্ছে সিবাম সিক্রিয়েশন হয়, ঠিক আছে। সেই সিবাম সিক্রিয়েশনের জন্য পাঁঠা ছাগলের মাংসে একটা গন্ধ আসে। আর সেই পাঁঠাটাকে যখন আমরা ক্যাস্ট্রেশন করে অন্ডকোষটাকে বাদ দিয়ে দিই, তখন কি হয়? সিবাম সিক্রিয়েশন হয় না। তখন খাসির মাংস আর পাঁঠার মাংসের মধ্যে তফাৎ থাকে। খাসির মাংসতে কোনো গন্ধ থাকে না। টেস্টোস্টেরন হরমোন ক্ষয় না হওয়ার কারণে তার মাংসের মধ্যে এক ধরনের চর্বির লেয়ার থাকে, ঠিক আছে, যেটাকে চিক্কাস বলে। এছাড়া হচ্ছে পাঁঠা যদি আমাদের ফার্মে অতিরিক্ত বেশি হয়ে যায়, আমাদের ফার্ম ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধা হবে। সবসময় ফার্মে দেখবেন ফিমেলের পিছনে পাঁঠাগুলো সবসময় ডিস্টার্ব করে, ঠিক আছে। তো এই সমস্ত কারণে আমরা কি করি, যে সমস্ত মেল ছাগলগুলো হয়, পুরুষ ছাগলগুলোকে আমরা মাংসের জন্য যদি বিক্রি করার উদ্দেশ্য থাকে, তাদেরকে খাসি করে দিই। তো খাসি করার পদ্ধতি হচ্ছে সার্জিক্যাল ক্যাস্ট্রেশন। অন্ডকোষকে কেটে আপনারা খাসি করতে পারেন। 2 নম্বর হচ্ছে পিন হোল ক্যাস্ট্রেশন। সেটা এখন কিভাবে হয় একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপর হচ্ছে রাবার ব্যান্ড ক্যাস্ট্রেশন আর বাডিজো ক্যাস্ট্রেশন। এর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে রাবার ব্যান্ড ক্যাস্ট্রেশন, তারপরে বাডিজো ক্যাস্ট্রেশন, তারপরে পিন হোল ক্যাস্ট্রেশন। সবচেয়ে কঠিন হচ্ছে সার্জিক্যাল ক্যাস্ট্রেশন, ঠিক আছে। তো এই যে খাসিটা, এটা আমাদের ফার্মে জন্ম হয়েছে, একে আমরা বাডিজো ক্যাস্ট্রেটার দিয়ে ক্যাস্ট্রেশন করেছি, বুঝতে পারলেন। বাডিজো ক্যাস্ট্রেটার দিয়ে একে ক্যাস্ট্রেশন করেছি। এর যে দাদা ছিল, এর দাদাকে আমরা এবছরের যে কুরবানি হলো, সেই কুরবানিতে একে কুরবানি দিয়েছি। একে দেবো এর পরের বছর। এর বয়স দেখুন, এটা একটা ক্রসের ছাগল, বারবারির সঙ্গে কারলি কোটার ক্রস। দেখুন এই 2 দাঁত করে 4 দাঁতে পড়বে, ঠিক আছে।
দেখুন এখানে দাঁত বুঝতে পারবেন, এটাকে সামনের দুটো দাঁত, এই যে সামনের দুটো দাঁত, এই দুটো দাঁতকে কি বলা হয়? ইনসিজার। ঠিক আছে, এটাতে কি করে ছাগল যে কোনো পাতা বা ঘাস যা কিছু থাকে সেটাকে মানে ছিঁড়তে সাহায্য করে। ঠিক আছে, তো এই যখন বাচ্চা, একটা ছোট বাচ্চা নিয়ে আসে, বারবার এটাকে ধরো, এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতকে বলা হচ্ছে মিল্কিং টিথ। ঠিক আছে, দুধের দাঁত। আর এই যে দাঁত দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাডাল্ট টিথ। ঠিক আছে, এটা 2 দাঁত থেকে 4 দাঁতে পড়বে। এই এই দাঁতগুলো এই হাইটে আসবে এখন। ঠিক আছে, এই 2 দাঁত হতে ছাগলের বয়সে মানে সময় লাগে 13 থেকে 14 মাস। ঠিক আছে, এমনও ছাগল আছে যে 1 বছর বয়স কিন্তু দাঁত হয়নি, কিন্তু পরের মাসে আবার দাঁত হয়ে যায়। বুঝতে পারলেন? তাহলে এই ছাগলটার বয়স নির্ণয় করতে হলে আমাদেরকে কিভাবে হিসাব করতে হবে? এই 2 দাঁত হচ্ছে 14 মাস, আর এই পাশেরটা হচ্ছে 1 মাস, তাহলে 15 মাসের ছাগল। ঠিক আছে, প্রথম 2 দাঁত হতেই 14 মাস লাগে। পাশের দাঁতগুলো মোটামুটি 1 মাস থেকে 2 মাসের মধ্যে আবার ভেঙে চলে আসে। তারপরে এরকম হতে হতে 8 দাঁত হয়ে যায়। 8 দাঁত অবস্থায় সে আবার রয়ে গেল। তারপরে আবার যখন তার বয়স 8 বছর 9 বছরের বেশি হয়ে যায়, তখন দাঁত কি হয়? ধারালো হয়ে ক্ষয়তে শুরু করে। আস্তে আস্তে ক্ষয়ে 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 একদম চলে আসে গামিটিতে। বুঝতে পারলেন? তখন আর মাড়িতে কোনো দাঁত থাকে না। তো এইভাবে বয়স নির্ণয় করতে হয়। দেখুন এখানে 1 2, এটা একটা অ্যাডাল্ট টিথ, আর এই দুটো হবে মোটামুটি 40 কিলো 41 কিলো। বুঝতে পারলেন? হ্যাঁ, এইটাই যদি আবার ব্ল্যাক বেঙ্গলের কোনো ছাগল হতো, তাহলে এর ওজন হতো 12 কিলো। বুঝতে পারলেন? এই ধরনের খাসি আপনাকে যে রেয়াজি খাসি হচ্ছে, এটাই হচ্ছে রেয়াজি খাসি। এই খাসি যে কোনো অনুষ্ঠানে যদি কেউ বিরিয়ানির জন্য চায় মাংস, তাহলে এই খাসি ছাড়া চলবে না। কারণ ওদের পিস দরকার 60 থেকে 70 গ্রাম। বুঝতে পারলেন? আর কোনো যেন গন্ধ না থাকে। দেশি ছাগলের মাংসতে একটু স্মেল থাকে, গোবর গোবর গন্ধ থাকে, কিন্তু এই ছাগলের মাংসতে কোনো গন্ধ পাবে না। বুঝতে পারলেন? যার জন্য যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে সবসময় কি হয়? রেয়াজি খাসির ডিমান্ড থাকে। তো রেয়াজি খাসি এদেরকেই বলে। উন্নত প্রজাতির ক্রস ছাগল থেকে যে খাসিগুলো তৈরি হয় তাদেরকে রেয়াজি খাসি বলে। এই ছাগলটাকে এখন যদি আপনি হাটে সেল করে দেন কসাইকে, তাহলে 40 কিলো মানে মোটামুটি 20 কিলো মাংস দাম আপনি পাবেন। আপনি যদি 19 কিলো মাংসের দামও ধরেন, ঠিক আছে, 700 টাকা করেও যদি ধরেন, কত হচ্ছে? 13 থেকে 13,500 টাকা। বুঝতে পারলেন? তাহলে এরকম খাসি যদি আপনি ইয়ারলি 40টা সেল করতে পারেন, তাহলে আপনার একটা মোটা টাকা ফার্ম থেকে উঠে আসবে। 4 দাঁত এই পড়েছে। এই ছাগলটা দেখুন, এটাও একটা ক্রসের ছাগল। এর মা হচ্ছে কারলি কোটা, আর এর বাবা হচ্ছে বারবারি। আমরা উন্নত প্রজাতির ছাগল কেন করতে বলি? যে আপনি উন্নত প্রজাতির ফিমেল কিনেছেন মানে যে উন্নত প্রজাতির ফিমেল বিক্রি করবেন সেটা নয়। ওটা একটা কারলিকে ধরে নিয়ে আসুন। দেখুন এইটা হচ্ছে মেশিন ছাগল তৈরি করার, মানে মা ছাগল। বুঝতে পারলেন? এবার আমি যেভাবে এতে ডাইস লাগাবো সেভাবে তৈরি হবে। এটা হচ্ছে সোজা কথায় বুঝে নিতে হবে। আমাকে দরকার হচ্ছে তাড়াতাড়ি প্রোডাকশন, মার্কেটে আমি যাতে মোটামুটি সেল করতে পারি তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি সেল করব আমার খরচ তত বেশি হবে। আর যত দিন রেখে আমি তাকে পালন করব প্রত্যেক দিনে, তার পিছনের একটা আমাদের খরচও আছে, তার পাশাপাশি নিজেদের যে পরিশ্রম তার পেছনে। একটা দেশি ছাগলকে আমি 2.5 বছর 3 বছর পেলে যদি 8-10 হাজারে 12 হাজারে বিক্রি করি, আর এখানে যদি আমার সেটা 1 বছরে হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেখানে 1 বছর সময় আপনি হাতে পেয়ে গেলেন ফার্মটাকে ডেভেলপ করার জন্য। তো এইটা হচ্ছে মেশিন। আমি এই ছাগল রেখেছি মানে যে আমি এই ছাগলই বিক্রি করব তার কোনো মানে নেই। আপনি পাঁঠা চেঞ্জ করে দিন। আপনার যে নিয়ার অ্যাবাউট যে মার্কেটগুলো আছে সেখানে ডিমান্ড অনুযায়ী আপনি তার উপরে পাঁঠা ছাড়ুন। আপনি যদি চান যে এই ধরনের খাসি আমি রেডি করব, এটা আমার সব জায়গায় চলে যাবে, এই যে খাসিটা, এটা যে কোনো মোটামুটি দোকানে কাটিং পারপাসে চলে যাবে। ঠিক আছে, তাহলে এরকম যদি ছাগল থেকে এরকম ছাগল তৈরি করতে চান, তাহলে এখানে ব্রিডারটা
এটা যেন কারলি কোটা আছে, তখন ব্রিডার হয়ে যাবে জাকরানা অথবা ব্ল্যাক কোটা। বুঝতে পারলেন? ফিমেলটা এটাই থাকছে। এই ফিমেলটা কেন রাখছি আমরা, যে এর ব্লাড লাইন ভালো, এর বাচ্চার গ্রোথ ভালো হবে, প্লাস হচ্ছে মিল্কের ক্যাপাসিটি থাকবে। যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা 3 মাস তো কোনো খাবার খাবে না, খাবে কি দুধ। তাহলে দুধ যদি না হয় তাহলে তার গ্রোথ হবে না। তাহলে সেখানে আপনাকে যদি ক্রস ব্রিডও করান, এর উপরে কারলি কোটা যদি ছাড়েন কারলি কোটায় বেরাবে, যদি জাকরানা ছাড়েন তাহলে এরকম 50 থেকে 60% জাকরানা আপনার নিয়ে আসবে। ঠিক আছে? এই খাসিটার বয়স হচ্ছে, দেখুন, এটার মা হচ্ছিল বারবারি আর বাবা ছিল জাকরানা বাচ্চা, আবার এটাও এর বাচ্চা। ঠিক আছে? তাহলে বারবারি ছেড়েছিলাম, বারবারি এসছে, জাকরানা ছেড়েছিলাম, জাকরানার মতো এসছে। আবার পরবর্তীকালে বারবারি ছেড়েছিলাম, দেখুন বাচ্চা, একটা পাঁঠা বাচ্চা দেখুন, এই বয়স হবে কত, 48 দিনের মতো। এটার পরে হতে হবে 48 দিনের বাচ্চা এটা। 2 মাসের বাচ্চা। ওইটা হচ্ছে দাদা আর এ হচ্ছে বোন। দেখুন এটা বিড়া বলে ভালো হবে এটা। ওটা ভালো ব্লাড লাইন এসছে, একদম টপ। তো এটা হচ্ছে রাবার ব্যান্ড অ্যাপ্লিকেটর, আর এটা হচ্ছে বাডিজো ক্যাস্টেটার। দুটো দিয়েই আপনি ছাগলকে খাসি করতে পারেন। খাসি করার রাবার 2 টাকা দাম। একটা ছাগলকে আপনি 2 টাকায় খাসি করবেন। ঠিক আছে? কস্টিং কমিয়ে দেবেন। আর একদম এইভাবে লাগিয়ে দেবেন, হয়ে গেল। মাটা তুলো, দেখুন একে আমরা অলরেডি দিয়ে রেখেছি। এটা ধরো অলরেডি দিয়ে রেখেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এটা হাত দিন, শক্ত হয়, বুঝতে পারলেন? কেটে পড়ে যাবে। হ্যাঁ? এটা আস্তে আস্তে কেটে পড়ে যাবে, সময় লাগবে কত, ম্যাক্সিমাম 20 দিন। দুটো দেওয়া হয়েছে তাই না? কোনো কিছু দিতে হবে না। না, এটা ধরুন। অটোমেটিক খাসি হয়ে যাবে। করার নিয়মটা হচ্ছে এইভাবে রাবার ব্যান্ডে রাবার লাগাবেন, এটা এইভাবে পুশ করবেন, এটা ঢুকাবেন, এখান থেকে হাত দিয়ে এটাকে টেনে দিবেন, দিয়ে এই রাবারটাকে ছেড়ে এটাকে নিচের দিকে টানবেন। ঠিক আছে? এইভাবে আরেকটা রাবার লাগাবেন, লাগিয়ে দিলে এ দেখবেন আস্তে আস্তে এখান থেকে কেটে পড়ে যাচ্ছে। খাওয়া দেওয়ার পরে স্প্রে করতে হবে, তাই তো? সার্জিক্যাল ক্যাস্ট্রেশন করে দেওয়ার পরে টিটেনাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কিন্তু এর ক্ষেত্রে টিটেনাস হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? দেখুন হাত দিয়ে দেখুন, দানাগুলো সব পুরো টেস্টিকেলটা শুকিয়ে গেছে। ঠিক আছে? এবারে আস্তে আস্তে এখানেও কেটে পড়ে যাবে। এটা গোড়ায় মারতে হবে না স্যার? হুম, টপ টপ আইটেম। আমার কাটাটা খুব ডেঞ্জার। এটা খাসি ওভার এটা বেস্ট সবথেকে অটোমেটিক হয়ে যাবে। কম খরচে ভালো জিনিস, কেটে দিবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এদিকে নষ্ট হয়ে গেছে অনেক। কিছু আছে টেস্টিকেল, কিছু আছে এতে? কিছু নেই। টেস্টিকেলের এখানে আটকানোর জন্য। ঠিক আছে? এই টেস্টিকেলের মাথায় কি আছে, স্পারমেটিক কর্ড। এখান থেকে টেস্টিকেল থেকে আপনার যে শুক্রাণু সিমেন, ঠিক আছে, সেটা প্রোডাকশন হবে, সেখান থেকে পেনিস দিয়ে সেটা বেরিয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোন। এই যে এতটাই ঢুকবে। ঠিক আছে? ঢুকিয়ে আবার এটাকে এভাবে প্রেস করে দিবে। শিরা দুটো এনে ভিতরে ঢুকিয়ে মার। যে 2 মিনিট থাকবে, দিয়ে আবার ওর ঠিক নিচে 1/2 ইঞ্চি নিচে আবার ঢুকাবেন, দিয়ে আবার এরকম আওয়াজটা হবে, আবার 2 মিনিট রেখে দেবেন। এটাও রিস্ক কম। 2 দাঁতের পরে, 2 দাঁত থেকে 8 দাঁতে ছাগলের গ্রোথ রেট ছাগলের রক্ত কম, রোগ বেশি হয় ছোট ছাগলের। এই যে সিরিঞ্জ, ঠিক আছে, এই যে সিরিঞ্জ, এই সিরিঞ্জে যে নিডলটা আছে এর হাইট কত, 1 ইঞ্চি। এটা বাচ্চার জন্য সুটেবল নয়, হাড়ে লেগে যাবে, নরম হাড়, গাঁথা হয়ে গেলে ব্যথা পাবে। তো বাচ্চার নিডল হচ্ছে এটা। ঠিক আছে? 26 গেজ 1/2 ইঞ্চি, মনে থাকবে। সবুজ গ্রিন নিডল এভাবে লাগিয়ে দিলেন। এবার এয়ার বার করে নিলাম। কোথায় দেবো? ঘাড়ে, এরকম জায়গায়। এই যে মাংসটা আছে, ভালো হবে। ওই জন্যই করেছি। দেখুন 5 ml। 0.5
না সিং বলে সিং বাদ দেওয়া হয়েছে। সিং কেটে বাদ দাও এই যে মাংস, কলিং করে ঠিক আছে, ছেড়ে দাও। একে ধরে ধরে ধরে। এবার বাচ্চাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি, বাচ্চার যে পরিচর্যা, যে বেবি ওয়াটার বলেছিলাম, এই হচ্ছে বেবি ওয়াটার, ঠিক আছে। এই যে এটা প্রত্যেক দিন বাচ্চাকে হচ্ছে 3 ml করে সারাদিনে 2 বার। এটা একটা আমার হাতে 12 ml এর ডিসপোজাল সিরিঞ্জ, আর এর মুখের ভিতরে একটা আইভি সেটের পাইপ কেটে লাগানো আছে, ঠিক আছে। সারাদিনে 3 বার সারাদিনে 2 বার। চলো খাও বাবা, খাও। বুঝতে পারলেন? কোনো জায়গায় কোনো কিছুতে লাগবে না। এটা ধরো একটু ভিটামিন দেবো। ফায়দা হবে কি হ্যাঁ, কি হবে লাভটা কি? এটার কাজ হচ্ছে বদ হজম, আর হচ্ছে আপনার বেশি অতিরিক্ত যদি উল্টাপাল্টা দুধ বেশি খেয়ে নেয় তখন তাদের পেটের মধ্যে পেট ব্যথা হয়। সামনের দিকে পা আগের দিকে করে পুরো পেটটা চাড় দিতে থাকে, মাঝে মাঝে চেঁচাতে থাকে। এটা বাদামে এটা হচ্ছে রোগান বাদাম সিরিন অয়েল, হামদর্দ কোম্পানি, যেটা লিখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে রোগান বাদাম সিরিন। প্রত্যেকটা বাচ্চাকে 1 ml করে কন্টিনিউ 21 দিন, ঠিক আছে। আগেটা যেটা দিলেন ওটার জন্য এবং মাস্টাইটিস হয়ে গেলে তার জন্য এই মলমটা ফার্মে সবসময় রাখবেন। যদি আপনার ব্রিডিং ফার্ম আছে এবং বাচ্চা দিতে 10 থেকে 15 দিন বাকি আছে, সেই দিন থেকে মোটামুটি হালকা হালকা করে লাগানো শুরু করে ওলানে লাগাতে হবে, ঠিক আছে। ওলানে এটা লাগিয়ে দিতে হবে। সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। চাল, গম, ভুট্টা, বাজরা, জো ইত্যাদি বেশি খেয়ে নিয়েছে, ঠিক আছে। তার রুমেনের পিএইচ কি হবে? 6-এর নিচে নেমে একদম 3-4 হয়ে যাবে। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের মেন রোল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা হিউম্যান মেডিসিনে পাবেন। এটা মোটামুটি ফার্মে 1 প্যাকেট কিনে রাখবেন, যে কোনো সময় কাজে লাগতে পারে, ঠিক আছে। পোরন প্লাস, এটা আপনার এক্সটার্নাল প্যারাসাইটে যে মেডিসিনের লিস্ট, ওতে লাস্টে 17 নম্বরে দেখবেন লেখা আছে পোরন প্লাস, ঠিক আছে। এটা দিবেন কিভাবে? বাচ্চা থেকে বড় সিঙ্ক্রোনাইজেশন। একসঙ্গে আমার ফার্মের অনেকগুলো ছাগলকে আমি হিটে আনতে চাইছি, ঠিক আছে। আমার ফার্মে ধরুন 30টা ছাগল বাচ্চা দিয়ে দিয়েছে, 1 মাস হয়ে গেছে। আমি চাইছি 30টা ছাগলকেই একই দিনে ব্রিডিং করাবো, তাহলে আমার যে বাচ্চাগুলো আসবে সব এক সাইজের হবে। একটা ফার্মিং মানে এই ইনজেকশনটা 11 দিনের দেওয়ার সাথে সাথে বা 4-5 ঘন্টার পরে যদি ছাগল হিটে আসে, তাহলে তাকে ব্রিডিং করানো যাবে না। 24 থেকে 48 ঘন্টা পর তাকে ব্রিডিং করাতে হবে। ছাগলকে যে ধরবে নিচে থাকবে, যেমন খাসি করে থাকবে। এর পেট দেখুন, এ বাচ্চা দিয়ে দিয়েছে, আর 15 দিন হলো বাচ্চা দিয়েছে, ঠিক আছে। এর পেট ঢুকে আছে দেখুন, আর এর পেট দেখুন ফুলে আছে, লোড আছে। তাহলে পেটের আকৃতি দেখে বুঝতে পারবেন গাভিন আছে কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওলানটা যখন 4 মাসের প্রেগনেন্ট হয়ে যাবে, এখানে ওলানটা আস্তে আস্তে তৈরি হবে। এখনো এর ওলান তৈরি হয়।